ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা পুরো বিশ্বের গতিপথটাই যেন চিরদিনের জন্য বদলে দেয়। আজ আমরা এমনই এক ঘটনার গভীরে যাব। দেখব কিভাবে একটা মাত্র হত্যাকাণ্ড পুরো পৃথিবীকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। প্রশ্নটা শুনলেই কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? মাত্র ৩টি গুলি, আর তাতেই শুরু হয়ে গেল এমন এক মহাযুদ্ধ যাতে প্রাণ গেল প্রায় ৮.৫ মিলিয়ন সৈন্য আর ১৩ মিলিয়ন সাধারণ মানুষের। চলুন এর পেছনের সেই কারণগুলোই আজ খুঁজে বের করা যাক। চলুন আমরা একটু সময় পিছিয়ে যাই। জায়গাটা হল সারাজেভো। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যিনি ভবিষ্যৎ সম্রাট, সেই আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড তার স্ত্রী সোফিকে নিয়ে নিজেদের সাম্রাজ্যেরই একটা অংশে সফরে এসেছেন। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পাননি এই সফরটাই হতে চলেছে ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাগুলোর একটা। আসলে পরিকল্পনাটা ছিল বেশ নিখুঁত। আর্চডিউকের গাড়িবহর কোন রাস্তা দিয়ে যাবে সেটা তো আগেই পত্রিকায় ছাপা হয়ে গিয়েছিল, তাই ভিড়ের মধ্যে আততায়ীরা একদম প্রস্তুত ছিল। কিন্তু প্রথম চেষ্টাটা ব্যর্থ হয়। বোমাটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনের গাড়িতে লাগে। এই ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়েও আর্চডিউক কিন্তু তার সফর বাতিল করলেন না, বরং তিনি আহতদের দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর ঠিক এখানেই যেন ইতিহাসের চাকাটা অন্যদিকে ঘুরে গেল। হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি। আহত অফিসারদের দেখতে যাওয়ার পথেই আর্চডিউকের চালক ভুল করে অন্য একটা রাস্তায় ঢুকে পড়েন। আর যেই না তিনি ভুলটা বুঝতে পেরে গাড়ি থামাচ্ছেন, ঠিক তখনই সেখানে দাঁড়িয়েছিল আর একজন আততায়ী। ভাবুন একবার, ভাগ্যের কি নির্মম পরিহাস। সে আর্চডিউককে একদম হাতের কাছে পেয়ে যায় এবং গুলি করে তাকেও তার স্ত্রীকে হত্যা করে। সত্যি বলতে এই হত্যাকাণ্ডটা ছিল কেবল একটা স্ফুলিঙ্গ। আসল কথা হল, এই আগুন লাগার জন্য পুরো ইউরোপই যেন একটা বারুদঘর হয়ে বসেছিল। সাম্রাজ্যবাদ, উপনিবেশ দখলের প্রতিযোগিতা আর নিজেদের সামরিক শক্তি দেখানোর একটা নেশা, এই সব কিছু মিলিয়ে মহাদেশের পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত। আসুন সেই সময়ের রাজনৈতিক অবস্থাটা একটু দেখে নেই। তো এই সব সমস্যার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল বলকান অঞ্চল। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে থাকা বজনিয়ার সার্ব জনগোষ্ঠী নিজেদের জন্য একটা স্বাধীন স্ল্যাভিক রাষ্ট্র চাইছিল, আর তাদের এই আন্দোলনের পেছন থেকে ইন্ধন যোগাচ্ছিল পাশের দেশ সার্বিয়া। এই জাতীয়তাবাদী আন্দোলনই পুরো অঞ্চলটাকে একেবারে উত্তপ্ত করে রেখেছিল। ওই সময়টাতে পুরো ইউরোপ দুটো শক্তিশালী সামরিক জোটে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল রাশিয়া, ফ্রান্স আর গ্রেট ব্রিটেনকে নিয়ে ট্রিপল আঁতাত, আর অন্যদিকে ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর ইতালিকে নিয়ে ট্রিপল অ্যালায়েন্স। এই জোটগুলোর কারণে যে কোনো একটা ছোট সংঘাত পুরো মহাদেশকে এক ধাক্কায় যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা রাখত। হত্যাকাণ্ডের পর প্রায় ১ মাস ধরে যে কূটনীতিক সংকট চলল, সেটাকেই বলা হয় জুলাই সংকট। এই সংকটের এক একটা পদক্ষেপ পরের দেশটাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল, ঠিক যেন সাজিয়ে রাখা ডমিনোর একটা টোকায় সবগুলো হুড়মুড়িয়ে পড়ে যায়। যা হওয়ার তাই হল। অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠল, আর তাদের কাছে কিছু অসম্ভব দাবি পেশ করল। জার্মানিও তাদের পাশে থাকার আশ্বাস দিল, যাকে বলে একেবারে ব্ল্যাঙ্ক চেক, মানে তোমরা যা করবে আমরা সাথে আছি। এতে অস্ট্রো হাঙ্গেরির সাহস আরও বেড়ে গেল। ওদিকে সার্বিয়া যেহেতু একটা স্লাভিক রাষ্ট্র, তাই রাশিয়া নিজেদের স্লাভিক জাতির অভিভাবক হিসেবে দেখত। ফলে সার্বিয়াকে রক্ষা করাটা তারা একটা নৈতিক দায়িত্ব বলে মনে করল এবং যুদ্ধের জন্য তৈরি হতে শুরু করল। এরপর ঘটনাগুলো ঘটতে থাকল খুব দ্রুত, মানে অবিশ্বাস্য দ্রুত। ২৮শে জুলাই অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে যে ডমিনো এফেক্ট শুরু হয়েছিল, তা মাত্র ১০ দিনেরও কম সময়ে পুরো ইউরোপকে যুদ্ধের ভয়াবহ আগুনে নিক্ষেপ করে। যেটা শুরু হয়েছিল বলকান অঞ্চলের একটা স্থানীয় সংঘাত হিসেবে, সেটা ধীরে ধীরে একটা বিশ্বযুদ্ধে পরিণত হল। কারণ ইউরোপের দেশগুলোর বাইরেও তাদের বিশাল বিশাল সাম্রাজ্য আর উপনিবেশ ছিল। ফলে তারাও এই যুদ্ধে জড়িয়ে পড়ল, আর যুদ্ধটা পৃথিবীর প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেল। এটা আর শুধু ইউরোপীয় যুদ্ধ থাকল না। জার্মানির একটা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, যেটাকে বলা হয় স্লিফেন প্ল্যান। তাদের ধারণা ছিল, রাশিয়া যেহেতু একটা বিশাল দেশ, তাদের সেনাবাহিনী প্রস্তুত হতে অনেক সময় লেগে যাবে। এই সুযোগে তারা একদম বিদ্যুৎ গতিতে ফ্রান্সকে হারিয়ে দেবে, আর তারপর সমস্ত শক্তি নিয়ে রাশিয়ার মুখোমুখি হবে। আর এই পরিকল্পনার অংশ হিসেবেই তারা নিরপেক্ষ দেশ বেলজিয়াম আক্রমণ করে বসে। যুদ্ধের শুরুতে যে জোটগুলো ছিল, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায়।
একদিকে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য আর বুলগেরিয়াকে নিয়ে কেন্দ্রীয় শক্তি, আর অন্যদিকে ছিল রাশিয়া, ব্রিটিশ সাম্রাজ্য, ফ্রান্স, আর পরে তাদের সাথে যোগ দেয় ইতালি, জাপান আর যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো, যারা মিত্রশক্তি নামে পরিচিতি পায়। আগেই যেমনটা বলছিলাম, এই যুদ্ধ কিন্তু শুধু ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। যেমন ধরুন, অস্ট্রেলিয়া জার্মান নিউগিনি দখল করে নিল, আফ্রিকার জার্মান উপনিবেশগুলোতে আক্রমণ হল, আবার মধ্যপ্রাচ্যে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধেও নতুন নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হল। এভাবেই এটা একটা সত্যিকারের বিশ্বযুদ্ধের রূপ নিয়েছিল। এর আগে পৃথিবীতে এত ভয়াবহ যুদ্ধ আর কখনো হয়নি। একদিকে মেশিন গান আর বিষাক্ত গ্যাসের মতো নতুন সব প্রযুক্তি, আর অন্যদিকে পুরনো দিনের রণকৌশল। এই দুয়ের মারাত্মক মিশ্রণে যুদ্ধটা মানব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী একটা অধ্যায়ে পরিণত হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা ঠিক কতটা ছিল তা বোঝার জন্য শুধু একটা উদাহরণই যথেষ্ট, ব্যাটল অফ দ্য সোম। এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে কুখ্যাত যুদ্ধগুলোর একটা। এই সংখ্যাটা দেখুন, ৫৭,০০০। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়, এটা একটা মাত্র দিনের ক্ষয়ক্ষতির হিসাব। হ্যাঁ, ঠিকই দেখছেন, ব্যাটল অফ দ্য সোমের শুধুমাত্র প্রথম দিনেই ব্রিটিশ বাহিনীর ৫৭,০০০ সৈন্য হতাহত হয়েছিল। ভাবা যায়, একটা মাত্র দিনে এতগুলো মানুষের মৃত্যু? এটাই প্রমাণ করে যে এই যুদ্ধের নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছেছিল। ১৯১৭ সাল ছিল যুদ্ধের একটা বিরাট টার্নিং পয়েন্ট। রাশিয়ায় বলশেভিক বিপ্লবের ফলে তারা যুদ্ধ থেকে বেরিয়ে গেল, যা জার্মানিকে বিশাল এক সুবিধা এনে দিল। কিন্তু ঠিক তখনই জার্মানি কয়েকটা মারাত্মক ভুল করে বসল। তারা লুসিটানিয়া নামে একটা যাত্রীবাহী জাহাজ ডুবিয়ে দিল, আর জিমারম্যান টেলিগ্রামের মাধ্যমে মেক্সিকোকে উস্কানি দিল যুক্তরাষ্ট্র আক্রমণ করার জন্য। এর ফলেই যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধে যোগ দিতে বাধ্য হল। যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেওয়ার পর যুদ্ধের ভারসাম্যটা পুরোপুরি মিত্রশক্তির দিকে ঝুঁকে পড়ল। জার্মানি শেষ চেষ্টা হিসেবে এক বিরাট আক্রমণ চালিয়েছিল বটে, কিন্তু তাদের ক্লান্ত সৈন্যদের পক্ষে নতুন এবং সতেজ আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে আর পেরে ওঠা সম্ভব ছিল না। এরপর কেন্দ্রীয় শক্তির পতনটা ছিল শুধুই সময়ের ব্যাপার। একটার পর একটা ফ্রন্টে তারা হাঁটতে শুরু করল। প্রথমে বুলগেরিয়া, তারপর অটোমান সাম্রাজ্য, আর সবশেষে অস্ট্রো-হাঙ্গেরি আত্মসমর্পণ করল। অবশেষে ১৯১৮ সালের ১১ই নভেম্বর জার্মানি যুদ্ধবিরতি চুক্তিতে সই করলে ৪ বছরের সেই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটল। এই যুদ্ধের জন্য মানবজাতিকে যে কী চরম মূল্য দিতে হয়েছিল! প্রায় ৮.৫ মিলিয়ন সৈন্য আর ১৩ মিলিয়ন বেসামরিক মানুষ প্রাণ হারায়। শুধু তাই নয়, এই যুদ্ধের শেষেই ৪টি বিশাল সাম্রাজ্য, জার্মান, অস্ট্রো-হাঙ্গেরিয়ান, অটোম্যান এবং রুশ সাম্রাজ্যের পতন ঘটে। তাহলে দেখুন, একটা মাত্র হত্যাকাণ্ড, যা থেকে শুরু হল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর বিশাল সব সাম্রাজ্যের পতন। ইতিহাস আমাদের বারবার দেখায় যে আপাতদৃষ্টিতে ছোট কোনো ঘটনাও কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। প্রশ্নটা হলো, সেই ইতিহাস থেকে আমরা আদৌ কতটা শিখেছি? আজকের বিশ্বটা কি সত্যিই ততটা স্থিতিশীল যতটা আমরা মনে করি?